শুভ সন্ধ্যা। উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মডেল স্টাডি পয়েন্টের তরফ থেকে। তো প্রতি বছরের ন্যায় এবছরও যেভাবে আমরা আমাদের টেস্ট পেপার সলিউশন শুরু করেছি, তো আজকে আমরা ফিলোসফি অর্থাৎ দর্শনের তৃতীয় নম্বর সেট নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমরা সেটটাকে সলিউশন করে নিই। তো দেখো, ফার্স্ট প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে। আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যখন নিঃসৃত হয় তখন তাকে আমরা বলবো অবরোহ যুক্তি। কি বলবো? অবরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, কোন অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি অবশ্যই কি হবে? অবশ্যই যুক্তিটি বৈধ হবে। পরের প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কি হয়? সম্ভাব্য। সবসময় সম্ভাব্য হয়। পরের প্রশ্ন দেখো, একটি বচন সর্বদা কি হয় না? একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হতে পারে। কি হতে পারে? সত্য অথবা মিথ্যা। পরের প্রশ্ন, উদ্দেশ্য পদটি অব্যাপ্য হয় কোন বচনে? বিশেষ বচন। আমরা জানি বিশেষ বচন মানে হচ্ছে কি না, এ ই হচ্ছে সামান্য বচন আর আই আর ও হচ্ছে বিশেষ বচন। তো উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয় অবশ্যই বিশেষ বচনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি? বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। ওকে। পরের প্রশ্ন দেখো, অসম বিরোধানুমানের বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি কি হবে? অবশ্যই সামান্য বচনটি হয়ে যাবে অনিশ্চিত। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ফেসাপো কোন সংস্থানের বৈধ মূর্তি? দেখো, ফেসাপো কোন সংস্থানের বৈধ মূর্তি? এটা হবে এদের মধ্যে কোনোটি নয়, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটি নয়, এটি হবে চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ ন্যায় অনুমানের যে সংস্থানে হেতুপদ বা প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তা হলো, কোথায় থাকবে? প্রথম এবং তৃতীয় সংস্থানে। ঠিক আছে, এটি হেতুপদ। হেতুপদ মানে হচ্ছে এম। এম পদটি কোথায় কোথায় থাকছে? এটি থাকছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে। ওকে। দেখো পরের প্রশ্ন দেখো, যদি পি তাহলে কিউ। যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এই যুক্তির আকারটি বৈধ না অবৈধ? দেখো, যদি তবে থাকলে এটা আমাদের কি হয়ে যায়? এটা প্রাকল্পিক বচন হয়ে যায়। তাহলে যদি পি তাহলে কিউ, কিউ অতএব পি, এটি কি হবে? এটি হয়ে যাবে অবৈধ। ঠিক আছে, এটি অবৈধ অনুকল্প গ্রহণজনিত দোষ। পরের প্রশ্ন দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি কি? সরি, এটা আমরা অনেকবার করেছি। প্রাকল্পিক বললে পূর্বক এবং অনুগ। ওকে। পরের প্রশ্ন দেখো, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র কি? অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র এটি। নেক্সট প্রশ্ন দেখো, কোন এস নয় অপি বচনটির বুলীয় রূপ কি? কোন এস নয় অপি বচনটির বুলীয় রূপ কি হবে? এটা হবে এসপি ইজিক্যাল টু 0। ওকে। কোন এস নয় অপি, দেখি একবার, ই বচন যদি হয় তাহলে এসপি নট ইজিক্যাল টু 0। এবার কোন এস নয় অপি, এস নয় অপি, এটা অ্যান্সার ভুল রয়েছে। এটা আমাদের এসপি নট ইজিক্যাল টু 0 হবে, অর্থাৎ অ্যান্সারটি হয়ে যাবে ডি। ওকে, অ্যান্সারটি হয়ে যাবে ডি। এখানে অ্যান্সার হবে ডি। ওকে। পরের প্রশ্ন দেখো, পি হর্সু কিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি কি হয় না? পি সত্য এবং কিউ মিথ্যা হয়, তাহলে প্রাকল্পিক বচনটি সত্য হবে। পরের প্রশ্ন দেখো, পি ভেল কার্ল কিউ এই বচনাকারটি হলো কি? এটা এক ধরনের আপতিক বচনাকার। কি হবে? আপতিক বচনাকার। পরের প্রশ্ন দেখো, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে কটি? না, 4টি। নিবেশন দৃষ্টান্ত হবে 4টি। পরের প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। পরের প্রশ্ন দেখো, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো কি? না, প্রাসঙ্গিকতা। সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত কি হবে? না, প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন, অবরোহ অনুমানের সমস্যাটি হলো কি? এটি হবে সামান্যীকরণ। অবরোহ অনুমানের সমস্যাটি হবে সামান্যীকরণ সমস্যা।
পরের প্রশ্ন দেখো, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে। কে না এটা হয়ে যাবে আই এম কপি, কে না আই এম কপি। পরের প্রশ্ন, বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি কি? সেটি হলো আবশ্যিক শর্ত রূপে কারণ কথাটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো কি? বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হবে কারণের পরিমাণগত লক্ষণ। কি হয়ে যাবে না, এটি কারণের পরিমাণগত লক্ষণ। পরের প্রশ্ন দেখো, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থানে থেকে পৃথক করতে পারে না, তা হলো তাকে আমরা কি বলবো? তাকে বলবো অন্বয় পদ্ধতি। অন্বয় পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কার্যকারণের সহাবস্থান পৃথক করা যায় না। পরের প্রশ্ন দেখো, মিলের কোন পদ্ধতি কারণ অনুসন্ধানের দুটি দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন হয়? কোন পদ্ধতি? এটা হবে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। তো এই ছিল আমাদের এমসিকিউ। এবার আমরা এসিকিউ গুলো ভালো করে দেখে নেব। চলো, ফার্স্ট দেখো, ফার্স্ট বলেছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? দেখো, কোনো গ্রাহক প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত। কি বলবে? কোনো গ্রাহক প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত। ওকে, পরের প্রশ্ন দেখো, বলেছে একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। এটা কি হবে? দেখো, এটা যদি তোমরা উদাহরণটা নিয়ে নাও তাহলে প্রথমে ই বচনে একটা উদাহরণ নিবে। কি করবে? লিখবে কোনো বৃত্ত নয় গোলাকার ক্ষেত্র, কোনো বৃত্ত নয় গোলাকার ক্ষেত্র, এটা হবে মিথ্যা। ওকে, পরে দেখো আবার একটা উদাহরণ নিয়ে নাও, এ বচন। কি লিখবে? সকল ত্রিভুজ হয় বৃত্ত, সকল ত্রিভুজ হয় বৃত্ত, এটাও কিন্তু মিথ্যা। ওকে, তৃতীয় নিয়ে নাও ই বচন, কোনো ত্রিভুজ নয় গোলাকার ক্ষেত্র, কোনো ত্রিভুজ নয় গোলাকার ক্ষেত্র, এটা হবে সত্য। তাহলে এই যে তিনটে উদাহরণকে নিয়ে নিলাম, এটিকেই আমরা বলবো কিনা বৈধ অবরোহ যুক্তির উদাহরণ যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। দেখো, দুটো আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য মিথ্যা, অপ্রধান আশ্রয় বাক্য মিথ্যা, কিন্তু সিদ্ধান্তটা সত্য হলো। কি? আরো একবার বলছি, ই বচন, কোনো বৃত্ত নয় গোলাকার ক্ষেত্র মিথ্যা, সকল ত্রিভুজ হয় বৃত্ত মিথ্যা, এবং কোনো ত্রিভুজ নয় গোলাকার ক্ষেত্র, এটা হচ্ছে সত্য। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট বলেছে বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কোথায়? দেখো, বিপরীত এবং অধীন বিপরীত, বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে হয় সম্পর্ক, আর অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচন। ঠিক আছে, বিপরীত হচ্ছে দুটি সামান্য বচনের মধ্যে এবং অধীন বিপরীত হচ্ছে দুটি বিশেষ বচনের মধ্যে সম্বন্ধ। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি অসম বিরোধিতার সত্যতার নিয়ম। কি হবে এটি? অসম বিরোধিতা। অসম বিরোধিতা কার মধ্যে হয় একবার দেখে নাও। দেখো, এ ই আই ও, অসম হচ্ছে কি ই আর ও এ আর আই, তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে অসম বিরোধিতা। ওকে, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে কোথায় গেল? অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত। হ্যাঁ চলো, পরের প্রশ্ন বলছে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত এখনই আমি দেখালাম অসম বিরোধিতা কার কার মধ্যে হচ্ছে। তাহলে আমরা যদি একটা দৃষ্টান্ত দেখে নিই, এ ই আই ও, দেখো যে কোনো একটা দৃষ্টান্ত দাও, আমি এটা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি। ঠিক আছে, দেখো ও বচন দিয়ে প্রথমে শুরু করো, কোনো কোনো মানুষ নয় সৎ, আর যদি ই বচন দিই কোনো মানুষ নয় সৎ, তাহলে এটা একটা অসম বিরোধিতার উদাহরণ হয়ে গেল। যদি বলি সকল মানুষ হয় সৎ, আবার যদি বলি কোনো কোনো মানুষ হয় সৎ, তাহলে এটাও একটা অসম বিরোধিতার উদাহরণ হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, অমাধ্যম অনুমান কাকে বলে? কি বললাম? অমাধ্যম অনুমান কাকে বলে? দেখো, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনো হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় না, তাকে অমাধ্যম অনুমান বলে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, অথবাটা এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। কি বললো? এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ কি হবে? এ বচনের সরল আবর্তন দেখো,
কোনো কোনো মানুষ নয় কবি, এটি হচ্ছে এ বচনের একটি সরল আবর্তনের উদাহরণ। কোনো কোনো মানুষ নয় কবি, এটা ও বচন, তাহলে এ বচনের একটা সরল আবর্তন হয়ে গেল এটি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি কি? দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য অর্থাৎ বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করতে হবে, এর বিপরীতক্রম সত্য নয়। এটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম। কি ছিল? যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য অর্থাৎ বৈকল্পিক বচনের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তকে অপর বিকল্পকে স্বীকার করতে হবে। তাহলে প্রথমে অস্বীকার করে তারপরে যখন আমি স্বীকার করব তখন সেটা হয়ে যাবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। পরের প্রশ্ন দেখো, পূর্বক অস্বীকারজনিত দোষ কখন ঘটে? কখন ঘটে? যখন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ে অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয় তখন পূর্বক অস্বীকারজনিত দোষ ঘটে। কি বললাম? যখন গঠনমূলক প্রাকল্পিক ন্যায় অপ্রধান আশ্রয় বাক্য অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয় তখন পূর্বক অস্বীকারজনিত দোষ হয়। পরের প্রশ্ন দেখো, বিকল্প পরিগ্রহজনিত দোষের দৃষ্টান্ত দাও। বিকল্প পরিগ্রহজনিত দোষ কি হবে? দেখো, রাম জীবিত অথবা মৃত। কি বললাম? রাম জীবিত অথবা মৃত। এবার লিখো রাম জীবিত, তাহলে কি হবে? রাম মৃত নয়। তাহলে কি বলবে? রাম জীবিত অথবা মৃত, রাম জীবিত অতএব রাম মৃত নয়। এটা হয়ে গেল বিকল্প পরিগ্রহণজনিত দোষের উদাহরণ। পরে দেখো, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখো, কোনো বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে সেই কথা ওই বচনে ঘোষিত হওয়াই হলো অস্তিত্বমূলক তাৎপর্য। কি বললাম? কোনো বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে সেই কথা ওই বচনে ঘোষিত হওয়াই হলো অস্তিত্বমূলক তাৎপর্য। পরের প্রশ্ন দেখো, এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা করো। দেখো, এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? এস পি বার ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ বচনের বুলীয় ব্যাখ্যা। ওকে, পরের প্রশ্ন দেখো, ভেন চিত্রে প্রকাশ করো। কি না, সকল এস হয় অপি। সকল এস হয় অপি, এটাকে বলেছে ভেন চিত্রে প্রকাশ করো। দেখো, সকল এস হয় অপি, তাহলে আমি কি করলাম? এস পি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এ বচন, পি এর মাথায় বার হয়ে গেল, সকল এস হয় অপি, তাহলে আবার একটা অ রয়েছে, অ এর জন্য আবার একটা বার হবে, এইবার কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো এস পি ইজ ইকুয়াল টু 0। এটা আমার মেন আসলো। এবার আমি যদি ছবি করি তাহলে এটাকে কিভাবে করব? দেখো আমি ছবিটাকে কিভাবে করব। হলো, প্রত্যেকটাকে এসপি 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 করে নিলে মিডলেরটাকে না ক্রস চিহ্ন দিয়ে দেবে, এটাই হয়ে যাবে সকল এস হয় অপি। এই ছবিটাই হচ্ছে তোমার ভেনচিত্র। ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে যে একটি আপতিক বাক্যকারের দৃষ্টান্ত দাও। কি বলেছে? আপতিক বাক্যকার। আপতিক বাক্যকারের দৃষ্টান্ত কি হবে বলো তো? দেখো, আপতিক বাক্যকারের যদি দৃষ্টান্ত চাই তাহলে তোমরা করবে পি হরসু কিউ, এটা হয়ে যাবে আপতিক। ওকে, আপতিক, এটি হয়ে যাবে আপতিক। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হবে? একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হবে? দেখো, একটি বৈকল্পিক বচনের নিষেধ হবে সংযৌগিক বচন। কি বললাম? সংযৌগিক বচন। সংযৌগিক বচন। ওকে, সংযৌগিক বচন। পরের প্রশ্ন দেখো, অথবা
ফলস্তম্ভ বলতে কি বোঝো? ফলস্তম্ভ বলতে কি বোঝো? দেখো, সত্য সারণীর যে স্তম্ভে নির্দেশক স্তম্ভের সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারের সত্যমূল্য নির্ণয় করা হয়, তাই হলো ফলস্তম্ভ। কি বললাম? সত্য সারণীর যে স্তম্ভ নির্ধারক স্তম্ভের সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারের সত্যমূল্য নির্ণয় করা হয়, তা হলো ফলস্তম্ভ। ওকে, পরের প্রশ্ন দেখো, অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ। দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনের সিদ্ধান্ত হিসেবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ বলা হয়। কি বললাম? যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসেবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ অনুমান বলা হয়। পরের প্রশ্ন দেখো, উপমা যুক্তি কখন মন্দ উপমার দোষে দুষ্ট হয়? উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়? দেখো, যখন সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্ব কম হয়। কি বললাম? সাদৃশ্যের সংখ্যা এবং গুরুত্ব। যখন সাদৃশ্যের সংখ্যা এবং গুরুত্ব কম হয় তখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? উপমা যুক্তির মূল্যায়নের প্রাসঙ্গিকতার মানদণ্ড কি? দেখো, উপমা যুক্তির মূল্যায়নের প্রাসঙ্গিকতার মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। ওকে, পরের প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? দেখো, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। কি বললাম? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। কি বলল? আবশ্যিক শর্ত হিসেবে কারণ। আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত কি হবে? দেখো, ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। কি বললাম? ভিজে কাঠে অগ্নিসংযোগ, ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, বহুকারণবাদের একটি সুবিধা উল্লেখ করো। বহুকারণবাদের সুবিধা কি? বহুকারণবাদের একটি সুবিধা হলো এই মতবাদ স্বীকার করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তান্তরহীন রূপে গণ্য করা যায় না। কি বললাম? বহুকারণবাদের একটি সুবিধা হলো এই মতবাদ স্বীকার করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তান্তরহীন রূপে গণ্য করা যায় না। পরের প্রশ্ন দেখো, বহুকারণবাদের সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। বহুকারণবাদের সমন্বয়ের নীতিটি কি ছিল? দেখো, কতগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিলে গেলে ওই কারণগুলিকে বহুকারণের সমন্বয় বলে। কি বললাম? কতগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ওই কারণগুলিকে বহুকারণের সমন্বয় বলা হয়। বোঝা গেল? পরের প্রশ্ন এবং লাস্ট, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি কি? দেখো, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি হলো বস্তুর অবিনশ্বরতার নিয়ম। একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতার নীতি এবং শক্তির অবিনশ্বরতার নীতি। কি করলাম? একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতার নীতি আর একটা হচ্ছে শক্তির অবিনশ্বরতার নীতি। বোঝা গেল? এই দুটো। তো এই ছিল আমাদের এমসিকিউ এবং এসিকিউ ফিলোসফির তৃতীয় চ্যাপ্টার। তো পরপর আমরা ভিডিও করব, অবশ্যই তোমরা দেখতে থাকো। তো ভালো